গল্পটি শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম শ্যানজু। আর আমরা শ্যানজুকে একটি হোটেল রুমে দেখতে পাই। শ্যানজুর যখন ঘুম ভেঙে যায় তখন ওর কাল রাতের কথাগুলো মনে পড়ে, যার কারণে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। কাল শ্যানজুর সাথে কি এমন ঘটেছিল এটা জানার জন্য আমাদেরকে একদিন আগের একটি সিন দেখানো হয়। আমরা শ্যানজুর সম্পর্কে জানতে পারি। শ্যানজু আমাদেরকে বলে তার বয়স 29 আর কিছুদিন পরই তার বয়স 30 হয়ে যাবে। আর শ্যানজুর একটি ফিয়ন্সিও রয়েছে। ফিয়ন্সি এখানে শ্যানজুকে বলে চলো আমরা দুজনে বিয়ে করে নেই, কিন্তু শ্যানজু বলে সে আরো কিছুদিন পর তার ফিয়ন্সিকে বিয়ে করবে। এরই ভিতরে শ্যানজুর ফিয়ন্সির একটি ছবি অনেক ভাইরাল হয়ে যায়, যেখানে কিনা সে ছেলেটি অন্য আরেকটি মেয়ের সাথে রয়েছে, মানে শ্যানজুকে চিট করেছে। এই নিউজটি অনেক ভাইরাল হয়ে যায়, তাই শ্যানজু আপসেট হয়ে যায়, নিজের ফিয়ন্সির সাথে দেখা করতে আসে। আর ফিয়ন্সি এখানে বলে আসলে আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, মেয়েটি অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট নেক্সট টাইম থেকে এরকম কিছু করব না। শ্যানজু রেগে ওর মুখের উপরে অয়েন ফেলে দেয়। এরপর ওখান থেকে একটি বারে আসে, যেহেতু ওর মনটা খারাপ ছিল। আর বারে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, তার নাম লিয়াংজি। সে এখানে বারে অনেক সুন্দরভাবে একটি মিউজিক প্লে করছিল। লিয়াংজির অনেক বড় একটি কোম্পানি রয়েছে, শুধুমাত্র নিজের শখ পূরণ করার জন্য এখানে এসে গান গাইছে, আরো অনেক স্যাড একটি গান গায়। শ্যানজু তো প্রথম থেকে আপসেট ছিল, এটা শোনার পর আরো অনেক বেশি আপসেট হয়ে যায়। কিছুক্ষণ পরে একজন ওয়েটার এসে এখানে জিজ্ঞাসা করে শ্যানজুকে, আপনি আপনার বাড়ির একজনের নাম্বার আমাকে বলুন, আমি তাকে ফোন করে এখানে আসতে বলবো। কিন্তু এটা শোনার পর শ্যানজু নিজের ফোনটা পানির ভিতরে ফেলে দেয়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে লিয়াংজি দেখতে পায়। শ্যানজু তখন লিয়ানজির কাছে আসে আর নিজের উল্টাপাল্টা কাজগুলো লিয়ানজির সামনে করতে থাকে। লিয়াংজি ওকে বাইরে নিয়ে আসে, ওকে জিজ্ঞাসা করে তুমি তোমার বাড়ির অ্যাড্রেস আমাকে বলো, আমি তোমাকে ওখানে রেখে আসবো। কিন্তু শ্যানজু ওকে কোনো কিছুই বলে না, হাসতে থাকে। এইসব দেখার পর লিয়াংজি বলে আমি কিন্তু পুলিশের কাছে ফোন করব। এই কথাটি শোনার পর শ্যানজু নিজের কষ্টগুলো ওই ছেলেটিকে বলতে থাকে, আমার ফিয়ন্সি আমাকে চিট করেছে, আমাদের দুজনের কিছুদিন পরে বিয়ে হতে চলেছিল। এখন আমার কাজের অনেক বেশি চাপ ছিল, তাই আমি ওকে বলেছি যে আমরা কিছুদিন পর বিয়ে করব, বাট ও তো অন্য আরেকটি মেয়ের সাথে মিলে আমাকে চিট করেছে। লিয়াংজি বাধ্য হয়ে শানজুকে হোটেল রুমে নিয়ে আসে। সিনটা এখানেই কাট হয়। আর এরপর তো তোমরা দেখেইছো, শানজু ঘুম থেকে ওঠার পর দেখতে পায় ওর কোম্পানিতে যাওয়ার জন্য লেট হয়ে গিয়েছে। তাই কাল রাতে কি হয়েছিল ওইসব কিছু নিয়ে ভাবার সময় এখন ওর কাছে ছিল না। তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে আসে, যেখানে একজন ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে আজকে তাদের কোম্পানিতে নতুন একজন বস আসবে। শ্যানজু এইসব কথাগুলোতে পাত্তা না দিয়ে ও নিজের কাজগুলো কমপ্লিট করতে থাকে। আর ও বস আসার আগে কোম্পানি থেকে বাইরে গিয়েছিল। তখন এই কোম্পানিতে নতুন বস আসে, যে কিনা অন্য কেউ না, লিয়াংজি। লিয়াংজি এখানে শ্যানজুর কেবিনে শ্যানজুর ছবি দেখার পর শুধু একটু স্মাইল করে। এরপর শ্যানজু কোম্পানিতে ফিরে আসার পর বসের সাথে দেখা করতে যায়, যেখানে লিয়াংজিকে দেখার পর অবাক হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু সবাই রয়েছে তাই ও কোনো রিয়াক্ট করে না, কাউকে বুঝতে দেয় না। ওর এরকম ব্যবহার দেখার পর লিয়ানজি ওকে জিজ্ঞাসা করে তুমি কিন্তু এখনো হোটেলের টাকাটা দাওনি। এই কথাটি শোনার পর শ্যানজু অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কিন্তু ওর কপাল ভালো আশেপাশে কেউ ছিল না, তাই এটা শুনতে পায়নি। এরপরে শ্যানজু ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম জি। এখানে জি তো সবকিছু জানতো, শ্যানজুর ফিয়ন্সে এখন শ্যানজুর সাথে চিট করেছে, তাই বলেছিল তুমি আর ওই ছেলেটির উপরে একদমই বিশ্বাস করো না, আমার মনে হয় না ও আর কখনো ঠিক হবে, তোমাকে বারবার এরকম ধোকা দিতে থাকবে। তাই এখন তুমি এটাই করো, ওর সাথে তোমার এঙ্গেজমেন্টটা ভেঙে দাও। আজ সারাদিন কোম্পানিতে লিয়াং জি শ্যানজুকে অনেক বেশি জ্বালাতন করেছিল। এই সব কিছুতে শ্যানজু অনেক বিরক্ত হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও, সারাদিন কেন আমার পেছনে ঘুরঘুর করছো। লিয়াংজি বলে আমি তো সেরকম কিছুই চাই না, তবে চলো আমরা দুজনে একটি গেম খেলি, যদি তুমি এই গেমে জিতে যাও তাহলে আর আমি কখনোই তোমাকে ফলো করব না, আর ওই হোটেলের কথাটাও ভুলে যাব যে আমাদের ভিতরে কিছু একটা হয়েছিল। কিন্তু আমি যদি এই গেমে জিতে যাই তাহলে তোমার পিছু কখনোই ছাড়বো না। শ্যানজু ওর সাথে গেম খেলতে রাজি হয়ে যায়। দেখা যায় লিয়ানজি শ্যানজুকে একটি হন্টিং হাউসে নিয়ে আসে। আর এখানে আসার পর শ্যানজু প্রথমে দেখায় ও একদমই ভয় পাচ্ছে না, কিন্তু একটু
পরই অনেক বেশি ভয় পেতে শুরু করে আর গেমটা হেরে গিয়েছিল। এই কারণে এখানে লিয়াংজির ওপরে অনেক রেগে যায়। শ্যানজু যখন বাসায় আসে এখানে আরো একটি ভূত ওকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শ্যানজু একে দেখে একদমই ভয় পায় না, কারণ এটা প্রতিদিনই শ্যানজুর সাথে হতেই থাকে। আর এই ছেলেটি হচ্ছে শ্যানজুর ছোট ভাই, তার নাম চ্যান। চ্যান আসলে আঁকাআঁকি করতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু চ্যানের মম আর ড্যাড একদমই চায় না যে চ্যান এরকম। আর চ্যান নিজের আর্টটি কন্টিনিউ করার জন্য আজকে বলেছিল শ্যানজুকে, আজ থেকে আমি তোমার বাড়িতেই থাকবো। যদিও শ্যানজু প্রথমে রাজি হয় না, কিন্তু নিজের ভাইয়ের অনেক বেশি জোরাজোরিতে রাজি হয়ে যায়। পরের দিন শ্যানজুর বাসায় জি আসে। জিকে দেখার পর চ্যান তাড়াতাড়ি করে নিজের চুলগুলো ঠিক করে, এরপরে দরজা ওপেন করে। আসলে ও তো অনেকদিন আগে থেকে জির ওপরে ক্রাশ খেয়ে বসে রয়েছে, কিন্তু জি ওকে সবসময় ছোট ভাইয়ের চোখেই দেখে। এই কারণে বেচারা চ্যানের মনটাও মাঝে মাঝে ভেঙে যায়। সন্ধ্যায় জি শ্যানজুকে নিয়ে একটি ক্লাবে আসে। এখানে তারা সবাই মাস্ক পরেছিল। ক্লাবে একটি গেম চলছিল, এখানে সবাইকে একটি করে নাম্বার দেওয়া হবে। যে ছেলে আর মেয়ের নাম্বারটি সেম হবে তাদেরকে একসাথে গিটার বাজাতে হবে। এখানে দেখা যায় শ্যানজুর নাম্বার আর লিয়াংজি দুজনের নাম্বারটাই সেম, তাই এখন ওদের দুজনকে গিটার বাজাতে হবে। কিন্তু আমাদের ফিমেল লিড শ্যানজু, ও তো একদমই গিটার বাজাতেই জানে না। এটা যখন বুঝতে পারে লিয়াংজি, তখন ও অনেকটাই বেশি রোমান্টিক ভাবে এখানে শ্যানজুকে গিটার বাজানো শেখায়। একটু পরে ক্লাব থেকে বের হয়ে আসে। জি অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, তাই একা ও বাড়িতে যেতে পারবে না। চ্যান বলে আমি ওকে বাড়িতে রেখে আসবো। শ্যানজু বলে ঠিক আছে, তাহলে তুমি জিকে জির বাড়িতে রেখে আসো। চ্যানও এতে খুশি খুশি জিকে এখান থেকে নিয়ে যায়। শ্যানজু ওখান থেকে ভিতরে আসে লিয়ান জির সাথে কথা বলতে। লিয়ান জিকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার পিছনে পড়ে রয়েছো, কেন আমাকে একা থাকতে দিচ্ছ না, সব জায়গায় তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে। ওই দিন হোটেলে রাতে কি হয়েছিল যার কারণে তুমি একদমই আমার পিছুই ছাড়তে পারছো না? তখন লিয়াংজি বলে, ওই দিন রাতে আমাদের ভিতরে কিছুই হয়নি, তুমি যা ভাবছো সেরকম কিছুই না। হোটেলের সিনটা দেখানো হয়, ও তো শ্যানজুকে হোটেল রুমে নিয়ে এসেছিল। শ্যানজু এখানে বারবার লিয়াংজিকে একটি কথাই বলছিল, আমি কি দেখতে প্রিটি না, আমি কি সেক্সি না যে আমার ফিয়ন্সি আমাকে চিট করেছে অন্য একটি মেয়ের সাথে, আমাদের দুজনের 10 বছরের রিলেশনশিপ রয়েছিল। এইসব শোনার পর লিয়াংজিও একটু আপসেট হয়ে যায়, কিন্তু এরপরই তো দেখা যায় শ্যানজু ওর সাথে দুষ্টামি করতে শুরু করে, ওকে ভিজিয়ে দিয়েছিল। লিয়াংজি যখন ওকে থামাতে যাবে তখন তারা ভুল করে বেডে পড়ে যায়, আর এখানে অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের কিস হয়ে যায়। এতে তারা দুজনেই শকড হয়ে যায়। লিয়াংজি নিজেকে কন্ট্রোল করে নিজের শার্টটা শুকিয়ে ওখান থেকে চলে যায়, আর শ্যানজুকে হোটেল রুমেই রেখে এসেছিল। পুরো রাতের ঘটনা ও এখানে শোনার পরে আবারও জিজ্ঞাসা করে, সত্যি আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি? তুমি আবার আমাকে মিথ্যে কথা বলছো না? কথাগুলো শোনার পর লিয়াংজি বলে, কেন, তুমি কি চেয়েছিলে ওই দিন রাতে আমাদের দুজনের ভিতরে ওই সব কিছু হোক? এতে বলে শ্যানজু, একদমই না, আমি কখনোই চাইনি। এরপরে শ্যানজু ওখান থেকে বাসায় চলে আসে, আর বাসায় তো আজকে দেখতে পায় মম ড্যাডকে। মম আর ড্যাড এখানে শ্যানজু আর চ্যান, মানে তাদের দুটি সন্তানের ওপরই অনেক বেশি রেগেছিল। একেই তো চ্যান আর্ট নিয়ে পড়াশোনা করতে চায়, আর তার উপরে এখানে আবার শ্যানজু নিজের ফিয়ন্সির সাথে ঝামেলা করে বসে রয়েছে। ড্যাড বলে শ্যানজুকে, তুমি কি জানো তোমার ফিয়ন্সি মানে ইয়াং সে কত ভালো একটি ছেলে, তোমার কত বেশি কেয়ার করে, এমনকি একবার তো ও তোমার জন্য নিজের বিদেশে যাওয়াটাও ক্যান্সেল করে দিয়েছে। আর ইয়াং যে শ্যানজুর জন্য বিদেশে যাওয়া ক্যান্সেল করেছিল এটা শ্যানজু আজকেই জানতে পেরেছে। ড্যাড বলে, তাই আমি চাই তুমি ওর সাথে আবারও প্রেচ আপ করে নাও, কারণ ছেলেটি অনেক ভালো, তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারবে। কথাগুলো শোনার পর অনেক বেশি কনফিউজড হয়ে যায়। পরের দিন ও দেখা করতে যায় ইয়ানের সাথে, অনেক ভেবে চিন্তেই গিয়েছিল, আর ইয়ানকে বলে, আমি তোমাকে আরো একটি চান্স দিতে রাজি রয়েছি। পরে যখন এই কথা জি জানতে পারে অনেক রেগে যায়, আর বলে, আমি তো এখনো ইয়ানকে বিশ্বাস করতেই পারছি না, তুমি কিভাবে করলে? শ্যানজু ওখান থেকে কোম্পানিতে আসে। যখন ওয়াশরুমে ছিল তখন ওর পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে পাতে ব্যথা পায়। এরপরে লিয়াংজির কেবিনে এসেছিল। লিয়াংজি দেখতে পায় পায়ে ব্যথা পেয়েছে, তাই ওকে বলে, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। শ্যানজু প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু লিয়াংজি ওকে জোর করে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর ওর চেক আপ করিয়েছিল, পায়ে ব্যান্ডেজও করে দিয়েছিল। লিয়াংজি তখন নিজের হাতে ওর পায়ে আবার জুতা পরিয়ে দেয়। তখনই শ্যানজুর ফিয়ন্সি ইয়ান ফোন করে বলে, তুমি কোথায়? শ্যানজু ওর সাথে ঘটে যাওয়া সব কথাগুলো ইয়ানকে বলে। ইয়ান বলে, তুমি ওখানেই থাকো, আমি তোমাকে এক্ষুনি নিতে আসছি।
শ্যানচু এই কারণে লিয়াংজিকে বলে, তুমি এখন যেতে পারো, আমার ফিয়ন্সে এসে আমাকে নিয়ে যাবে। এইটা শোনার পর লিয়াংজি আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে যায়। এরপরে অনেকক্ষণ পার হয়ে যায়, কিন্তু এখনো শ্যানচুর ফিয়ন্সি ইয়ান শ্যানচুকে এখানে নিতেই আসেনি। আমরা বাইরে দেখতে পাই লিয়ানজিকে এখনো শ্যানজুর জন্য অপেক্ষায় করছিল। ও শ্যানজুর কাছে চলে আসে, দেন শ্যানজুকে বলে, তুমি আমার সাথে চলো, তোমার ফিয়ন্সি তোমাকে নিতে আসবে না। প্রথমে শ্যানজু ওর সাথে যেতে রাজি হয় না। লিয়াংজি জোর করে শ্যানজুকে কারে বসিয়ে দেয়। এরপরে শ্যানজুর কাছ থেকে শ্যানজুর বাড়ির অ্যাড্রেসটাও জেনে নেয় আর শ্যানজুকে বাড়িতে ড্রপ করে দেয়। পরের দিন সঞ্জু কোম্পানিতে আসার পর জানতে পারে তাদের নতুন একটি প্রজেক্টের জন্য লিয়ানজিকে লাইভে আসতে হবে, কিন্তু লিয়ানজি এর জন্য একদমই রাজি হচ্ছে না। সঞ্জু লিয়ানজিকে রাজি করানোর জন্য লিয়ানজির পিছু পিছু চলে আসে সুইমিং পুলে আর ওকে অনেকবার এটা বলতে থাকে রাজি হওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই রাজি হয় না। এখানে হঠাৎ করে সঞ্জু পানির ভিতরে পড়ে যায় আর ও সাঁতার জানতো না, এই কারণে লিয়াংজি ওকে তাড়াতাড়ি করে পানির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসে। অন্যদিকে জিকে দেখানো হয় একটি ব্লাইন্ড ডেটে এসেছে আর ছেলেটির সাথে ও কথা বলে। আমরা এখানে জানতে পারি জির বিয়ে হয়েছিল, কিন্তু ও নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে। ব্লাইন্ড ডেটের আসা ছেলেটিকে ওর একদমই পছন্দ হয়নি। আর এখানে আমরা দেখতে পাই চ্যান তো ওকে ফলো করতে করতে এখানে এসেছে। ছেলেটিকে পছন্দ না হয় ও ছেলেটিকে রিজেক্ট করে দেয়, এই কারণে ছেলেটি বাইরে এসে জির সাথে বাজে ব্যবহার করতে থাকে। তখন চ্যান এসে জিকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এইদিকে কোম্পানিতে সঞ্জুকে দেখানো হয় ও আপসেট হয়ে ছাদের উপরে দাঁড়িয়েছিল আর ভাবছিল যে এখনো লিয়াংজিকে রাজি করতে পারেনি। সঞ্জু এখানে পায়ে আবারও ব্যথা পায়, তার উপরে এখানকার কারেন্টও চলে যায়। এখন তো সব লিফটও বন্ধ হয়ে গিয়েছিল, তাই ও চিন্তায় পড়ে যায় এখন কিভাবে নিচে যাবে। তখন এখানে লিয়াংজি আসে, আবারও দেখতে পায় পায়ে ব্যথা পেয়েছে, তাই এখানে পায়ে ম্যাসাজ করে দিয়েছিল। এই বিল্ডিং এর নিচেই আমরা ইয়ানকে দেখতে পাই, এখানে এসেছিল সঞ্জুকে নিয়ে যাওয়ার জন্য। ও সঞ্জুকে ফোনও করতে থাকে। এদিকে সঞ্জু তখন লিয়াংজির সাহায্যে নিচে নেমে আসে, যেখানে ইয়ানকে দেখতে পায়। ইয়ান যখন সঞ্জুর সাথে লিয়াংজিকে দেখতে পায় তখন একটু সন্দেহ করে। যখন কারের ভিতরে এসেছিল তখন এখানে লিয়াংজির নামে অনেক বাজে বাজে কথা বলছিল সঞ্জুর কাছে, আর সঞ্জুকে বলে ওর কাছ থেকে দূরে থেকো। পরের সিনে চ্যান আর জিকে দেখানো হয় দুজনে একটি রেস্টুরেন্টে ছিল। তখন হঠাৎ করে এখানে জির যে এক্স হাজবেন্ড রয়েছে সে তো তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসে। এইটা দেখার পর জির নিজের কাছে অন্যরকম লাগছিল, চ্যান এটা বুঝতে পারে। আর ও চাচ্ছিল না যে জি এখানে কারো সামনে নিজেকে ছোট মনে করুক, তাই এখানে ও বলে জির এক্স হাজবেন্ড কে, আমার নাম চ্যান, আমি জি এর ফিওসি, কিছুদিন পর আমাদের দুজনের বিয়ে হবে। এইটা বলে এখান থেকে জিকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয় সঞ্জুকে ওর কিছু ইম্পর্ট্যান্ট ফটোর প্রয়োজন রয়েছিল, তাই তাড়াতাড়ি করে এখান থেকে যেতে নিলে লিয়াংজির সাথে ধাক্কা লাগে। দুজনের কাছে থাকা পেন ড্রাইভ তখন চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা ওরা বুঝতে পারে না। সঞ্জু যখন কাজের জায়গায় আসে তখন ও জানতে পারে ও যে পেন ড্রাইভটি নিয়ে এসেছে এর ভিতরে কোনো ফটো নেই। তখন মনে পড়ে যায় লিয়াংজির সাথে ধাক্কা খেয়েছে আর হয়তো তখন ওখানে দুজনেরটা চেঞ্জ হয়েছে। তাড়াতাড়ি করে লিয়াংজির কাছে ফোন করে, কিন্তু এর আগে দেখতে পাই লিয়াংজি এখানে চলে এসেছে আর ওই পেন টাইপটি দেয়। তখন লোকটি বলে ফটোগুলো বের হতে অনেক দেরি হবে। সাহায্য তখন বাইরে অপেক্ষা করছিল কারণ ও ফটো নিয়ে এখান থেকে যাবে। এখানে লিয়াংজিও নিজের কার নিয়ে আসে আর সঞ্জুকে বলে কারে ওঠার জন্য, কিন্তু সঞ্জু মানা করে দেয়। তাই লিয়াংজি এখান থেকে চলে যায়, কিন্তু একটু পর আবারও ফিরে আসে। আসলে ওর তো সঞ্জুকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই ওর পাশেই বসে পড়ে। এটা দেখে সঞ্জু মনে মনে অনেক খুশি হয়ে যায়। রাত পার হয়ে যায়, পরের দিন সকালে তারা এখান থেকে ফটোগুলো নিয়ে চলে যায়। এভাবেই তো লিয়াংজি সব জায়গাতেই সঞ্জুকে সব কাজে সাহায্য করেই যাচ্ছিল। এরপরে যখন সঞ্জু কোম্পানিতে ছিল তখন ও জানতে পারে লিয়াংজির কারের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা জানার পর সঞ্জুর অনেক চিন্তা হতে থাকে লিয়াংজির জন্য। তাড়াতাড়ি করে অ্যাক্সিডেন্টের জায়গায় চলে আসে। এখানে কোথাও লিয়াংজিকে দেখতে পায় না, আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। বাধ্য হয়ে লিয়াংজিকে ফোন করে আর জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে, ঠিক আছে কিনা, তার কোনো ক্ষতি হয়নি তো। এখানে বলে লিয়াংজি আমি একদমই ঠিক আছি, কিন্তু আমার কারের ভিতর আমার সাথে অন্য একজন লোক ছিল, সে একটু আহত হয়েছে, তাই আমি ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আর জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো। এখানে সঞ্জু মিথ্যে কথা বলে, আমি কোম্পানিতেই রয়েছি। সঞ্জু লিয়াংজিকে নিয়ে যেরকম ভাবে চিন্তা করছে এতে বোঝাই যায় ওর মনের ভিতরে এখন লিয়াংজির জন্য ফিলিংস তৈরি হয়েছে।
রয়েছে। আর লিয়াংজি এখানে ফোনের ভিতরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। ও বুঝতে পারে অবশ্যই আশেপাশেই রয়েছে শ্যানজু। তাড়াতাড়ি করে নিজেও তখন অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বের হয়ে আসে আর এখানে একটু খোঁজার পরই শ্যানজুকে দেখতে পায়। শ্যানজু লিয়াংজিকে দেখার সাথে সাথে ওকে হাগ করে নেয় আর নিজের কান্না কন্ট্রোল করতে পারছিল না, তাই কান্নাও করে দেয়। একটু পরে নিজেকে দূরে সরিয়ে নেয় আর ও মনে মনে বলে আমার এটা করা একদমই ঠিক হবে না, কারণ আমার একজন ফিয়ন্সি রয়েছে। শ্যানজু কোনো কিছু বুঝতে পারছিল না, তাই ও জিকে ওর সাথে ঘটে যাওয়া সব কথা বলে আর এটাও বলে যে আমার মনের ভিতরে এখন লিয়াং জিকে নিয়ে ফিলিংস রয়েছে আর এখন আমি কি করব বুঝতে পারছি না। আর আমার এটাও মনে হচ্ছে ইয়াং আবারও আমার সাথে চিট করবে। জি যেহেতু প্রথম থেকে ইয়ানকে পছন্দ করতো না, তাই এখানে বলে শ্যানজুকে তোর জন্য এখন এটাই ভালো হবে, ইয়ানের সাথে ব্রেকআপ করে নে আর তোর বসের সাথে বেশি করে সময় কাটাতে শুরু কর। এতে করে তুই যে এরকম লিয়াংজির জন্য ফিলিংস রাখিস, লিয়াংজিও তোর জন্য ফিলিংস রাখবে। পরের দিন শ্যানজু ইয়ানের সাথে দেখা করে ইয়ানকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। কথাটি শোনার পর ইয়ান বলে তুমি কি তাহলে তোমার বস লিয়াংজির জন্য আমার সাথে ব্রেকআপ করছো? তাহলে দেখতে গেলে তুমিও তো অন্য আরেকটি ছেলের জন্য আমার সাথে ব্রেকআপ করছো। আর এখানে ও তখন লিয়াংজির নামে অনেক বাজে বাজে কথাগুলো বলছিল আর শ্যানজু ওর কথাগুলোতে পাত্তা না দিয়ে ওর সাথে ব্রেকআপ করে ফেলে। এরপরে চ্যানকে দেখানো হয় চ্যান আজ একটু অসুস্থ ছিল আর চ্যানের ফ্রেন্ড বলে এটা তোর জন্য ভালো একটি চান্স হতে চলেছে। আজ এখানে আমি তোর একটি ছবি তুলে পাঠিয়ে দেব জির কাছে। যদি ছবিটি দেখার পর জি তোর জন্য চিন্তিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে তোর কেয়ার করতে আসে, তাহলে ভেবে নিস যে জিও তোকে একটু একটু লাইক করে, আর যদি না আসে তাহলে তো তুই জির কথা ভুলে যা। কথাগুলোতে চ্যান অনেক বেশি রেগে যায়, কিন্তু ওর ফ্রেন্ড এখানে ছবি তুলে ওটা পাঠিয়ে দেয় জির কাছে আর জির তরফ থেকে মেসেজ আসে ঠিক মতো মেডিসিন খেয়ে নাও, নিজের যত্ন করো। এটা দেখার পর বেচারা চ্যানের মনটাই ভেঙে যায়। কোম্পানিতে শ্যানজুকে দেখানো হয় ও নিজের টাকায় একটি বাড়ি কিনেছে আর আজ ওই বাড়িতে শিফট হবে, তাই অনেক বেশি খুশি হয়ে এখানে ডান্স করতে থাকে। লিয়াংজি এখানেই ছিল, দূরে দাঁড়িয়ে থেকে ওর এইসব পাগলামি কাণ্ডগুলো দেখতে থাকে। আর ওকে যখন ডাক দিয়েছিল তখন হঠাৎ করে শ্যানজু লিয়াংজিকে দেখতে পেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। পরের সিনে চ্যানকে দেখানো হয় অসুস্থ থাকা অবস্থাও নিজের স্টুডেন্টদের ক্লাস নিয়েছিল আর তখন ওখানে জি চলে আসে, ওকে বকা দেয় তুমি এত বেশি কেয়ারলেস কিভাবে হতে পারো, নিজের যত্ন নাও। ওর অনেক বেশি কেয়ার করে। তখন তো চ্যান এক নজরে ওকেই দেখতে থাকে। ছুটির দিন শ্যানজু জি আর চ্যান দুজনের সাহায্যে নিজের নতুন বাসায় সব জিনিসপত্রগুলো নিয়ে আসে আর এরপরে তো ওরা অনেক জোরে জোরে মিউজিক বাজিয়ে সবকিছু ঠিক করছিল। পাশের ফ্ল্যাটে দেখানো হয় লিয়াংজিকে এত জোরে জোরে মিউজিকের কারণে ও ঘুমাতে পারছিল না, তাই উঠে চলে আসে যে মিউজিক একটু কম করার কথা বলবে। কিন্তু এখানে যখন শ্যানজুকে দেখতে পায় অবাক হয়ে যায় আর শ্যানজু ওকে দেখার পর অবাক হয়ে যায়। কিন্তু আমরা লিয়াংজিকে দেখে বুঝতে পারি ও তো মনে মনে অনেক খুশি হয়েছে। এরপরে শ্যানজুকে বলে মিউজিকের সাউন্ড একটু কমিয়ে দাও। শ্যানজু ওকে বলে চলে যায়। এইদিকে শ্যানজু বাড়ি চেঞ্জ করার কারণে এখন ও জির সাথে থাকতে শুরু করেছে আর মনে মনে অনেক খুশিও ছিল যে এখন জির সাথে থাকতে পারছে। পরের দিন শ্যানজুর বাবা শ্যানজুকে অনেক করে বোঝায় তুমি কেন ইয়ানের সাথে ব্রেকআপ করেছো, তুমি ইয়ানের সাথে পেশাব করে নাও, ইয়ান অনেক ভালো একটি ছেলে। কিন্তু শ্যানজু কিছুতেই এবার রাজি হচ্ছিল না। একটু পরে ইয়ানও চলে আসে। আসলে বাবা এখানে ইয়ানকে নিয়ে এসেছে। ইয়ানও ওকে অনেক করে বোঝায় যে আমি আর কখনো এরকম ভুল করব না, তোমার অনেক কেয়ার করব। কিন্তু এরপরেও শ্যানজু নিজের সিদ্ধান্ত থেকে পিছু পা হয় না। ও তো ওখানে অনেক বেশি রেগে যায় আর বাইরে চলে আসে, বৃষ্টির ভিতরে ভিজতে থাকে। তখন এখানে লিয়াংজি চলে আসে, ওর মাথায় ছাতা ধরে আর দেখতে পায় ও অনেক বেশি আপসেট রয়েছে। এই কারণে ওকে নিয়ে হাঁটতে থাকে, ওকে একটি বুথের কাছে নিয়ে আসে। দেন বলে আমার যখন অনেক বেশি রাগ আর মন খারাপ হয় তখন আমি এখানে আসি। দেন ভিতরে গিয়ে ইচ্ছা মতন একটি নাম্বার ডায়াল করি আর নিজের সব রাগগুলো ওখানে ঝাড়তে থাকি, এতে করে আমার মন ভালো হয়ে যায়। তুমি চাইলে এটা ট্রাই করতে পারো। শ্যানজুও ভিতরে আসে, ইচ্ছা মতো নাম্বার ডায়াল করে, দেন নিজের সব রাগ ঝাড়তে থাকে। একটু পরে কান্নাও করে ফেলে। ওখান থেকে বাইরে আসার সাথে সাথে লিয়াংজিকে হাগ করে নেয়। লিয়াংজি শ্যানজুকে বলে কাল বারে আমার একটি পারফরমেন্স রয়েছে, তুমি কি ওটা দেখতে আসবে? এতে শ্যানজু হ্যাঁ বলে দেয়। এরপরে বারের সিন দেখানো হয়। এখানে লিয়াংজি নিজের পারফরমেন্স করছিল, কিন্তু বারবার শ্যানজু আসার অপেক্ষা করতে থাকে। এভাবে ওর পারফরমেন্সটাও শেষ হয়ে যায়, কিন্তু শ্যানজু এখানে আসে না, তাই মনটা খারাপ হয়ে যায়।
অন্যদিকে শ্যানজুকে দেখানো হয় শ্যানজু তো বাড়ি গিয়েছিল যখন লিয়াংজি আসেনি এর আগে, আর ওখানে যাওয়ার পর ও ডায়েরিতে অনেকগুলো মেয়েদের নাম দেখতে পায় যাদের সবার সাথে কিনা লিয়াংজি আসলে ফ্লার্টিং করেছে। এখানে দেখতে পায় ওর নিজের নামটাও, তাই মনে করে এর মানে লিয়াংজিও এতদিন শুধুমাত্র আমার সাথে ফ্লার্টিং করে এসেছে। আমি ওকে নিয়ে যেরকম সিরিয়াস ও আমাকে নিয়ে একদমই সিরিয়াস না, তাই আপসেট হয়ে ওখান থেকে ফিরে এসেছে। পরের দিন লিয়াংজি ওর সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে কাল তুমি বাড়ি কেন আসোনি। এখানে বলে শ্যানজু, আপনার মনে হয় না আপনি একটু বেশি কেয়ারিং দেখাচ্ছেন? আপনি আমার বস আর আমি তো আপনার কোম্পানিতে জব করি। আমি আমার লিমিটের ভিতরেই রয়েছি, তাই আপনিও আপনার লিমিটের ভিতরেই থাকুন। এটা বলে ও চলে যায়। তখন লিয়াংজি মনে মনে বলে কাল রাতে তো আমাকে হাক করেছিল আর আজ কিনা এরকম কড়া কড়া কথা বলছে, এর আবার হঠাৎ করে কি হয়েছে। শ্যানজু কষ্ট পেয়ে এইসব কথাগুলো জিকে বলে আমি তো ওকে নিয়ে সিরিয়াস ছিলাম, কিন্তু ও আমাকে নিয়ে একদমই সিরিয়াস ছিল না। আর এখানে ইচ্ছা মতন লিয়াংজিকে অনেক বেশি গালি দেয়। দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। জি নিজের বাসায় চলে যায়, শ্যানজু নিজের বাসায় আসে, কিন্তু ও তো নিজের ফ্ল্যাটেই যায় না, বরং ওখানে পাশে থাকা একটি বাচ্চাদের পার্কের ভিতরে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। এরকম কাণ্ড দেখার পর ওখানে থাকা গার্ড ওর ফোন থেকে লিয়াংজির কাছে ফোন করে, দেন বলে যে ওকে যেন এসে এখান থেকে নিয়ে যায়। লিয়াংজি নিজেও এখানে এসে শ্যানজুর এইসব কাণ্ডগুলো দেখার পর অনেক অবাক হয়ে যায়। শ্যানজুকে ও নিজের রুমে নিয়ে আসে। আসলে শ্যানজু তো নিজের ফ্ল্যাটে যেতে রাজি হচ্ছিল না। লিয়াংজি ওর কেয়ার করে আর জিজ্ঞাসা করে এখন বলো তুমি কেন কাল বারে আসোনি। শ্যানজু বলে কারণ তুমি আমাকে নিয়ে সিরিয়াস না, এই কারণে। যে কথাটা শ্যানজু কোনো কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে শ্যানজুর ঘুম ভেঙে যাওয়ার পর ও বুঝতে পারে ও লিয়ানজির রুমে রয়েছে। এরপরে যখন বাইরে আসে পুরো ফ্ল্যাটের অবস্থা দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়, নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোম্পানিতে দুজনের দেখা হয়ে যায়। এরপরই তো লিয়াংজি ওকে বাসায় নিয়ে আসে, দেন বলে তুমি আমার পুরো বাসাটা এখন ক্লিন করবে, কারণ এইটা তুমি নষ্ট করেছো। যদিও এখানে একজন মহিলা পরিষ্কার করছিল, কিন্তু লিয়াংজি ওনাকে বাসায় যেতে বলে। আর শাহানজি কতক্ষণ বাধ্য হয়ে এই পুরো বাসাটা ক্লিন করতে হচ্ছিল, আর মনে মনে আবারও গালি দিতে থাকে লিয়াংজিকে। এরপরে ইয়ানের সাথে লিয়াংজিকে দেখতে পায়। এসেছিল ইয়ানের মমের সাথে দেখা করতে। আসলে ইয়ানের মম অনেক বেশি অসুস্থ, আর ইয়ান এখনো ওর মমকে বলেনি যে তারা দুজনে ব্রেকআপ করেছে। তাই শ্যানজুকে না চাইতেও বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে মমের সাথে দেখা করতে। কিছুদিন পর ইয়ানের মম একটু সুস্থ হয়ে যাওয়ার পর দুজনকে নিয়ে চলে যায় ওয়েডিং ড্রেসগুলো দেখানোর জন্য। শ্যানজু এখানে ওয়েডিং ড্রেস পরে বসেছিল, আর ওরা যেখানে ছিল সেই বিল্ডিং এর বাইরে লিয়াংজিও ছিল, কোনো কাজের জন্য এখানে এসেছিল। তখন ও নিচ থেকে দেখতে পায় শ্যানজু ওয়েটিং ড্রেস পরে বসে রয়েছে। মনে মনে ভাবে তাহলে কি শ্যানজু আবারও ও এক্স এর সাথে ব্রেকআপ করে নিয়েছে। এইসব কিছু ভাবার কারণে ও আর বিল্ডিং এর ভিতরেও যায় না, ওখান থেকেই ফিরে আসে। এরপরে কোম্পানির সিন দেখানো হয়, যেখানে জানতে পারে যে কোম্পানি থেকে একটি ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। শ্যানজু খুশি হয়ে লিয়ানজিকে জিজ্ঞাসা করে তুমিও কি আমাদের সাথে ট্যুরে যাবে। এতে বলে লিয়ানজি ওর মুখের উপরে আমার অনেক কাজ রয়েছে তাই যাব না। আমরা জিকে দেখতে পাই জির কাছে একটি মেসেজ আসে, জিকে বলা হয় তোমাকে একটি পার্টিতে ইনভাইট করা হয়েছে, আর ওখানে তোমার এক্স হাজবেন্ডও থাকবে তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে। এখন জিকে তো ওখানে চ্যানকে নিয়ে যেতে হবে, যেহেতু চ্যান বলেছে চ্যান জির ফিয়ন্সি, আর এই কথা ও চ্যানকে বলে। চ্যানও রাজি হয়ে যায়, চ্যানকে নিয়ে চলে যায় কিছু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনে দেওয়ার জন্য। শ্যানজু ঠিকই কোম্পানি থেকে ও ঘুরতে চলে আসে। এখানে আসার পরে শ্যানজুর মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ও যখন নিজের হোটেল রুম থেকে বাহিরে আসে তখন দেখতে পায় লিয়ানজিকে। লিয়ানজিকে এখানে দেখার পর অবাক হয়ে যায়। লিয়ানজি বলে তুমি আবার এইটা ভেবো না, তুমি আমাকে আসতে বলেছিলে তাই আমি এখানে এসেছি। আমার এখানে কোম্পানির একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে তাই এসেছি। দুজনে যখন কথা বলছিল তখন এখানে কোম্পানির বাকি এমপ্লয়িরা আসতে নিচ্ছিল। ওইটা দেখার পর শ্যানজু তাড়াতাড়ি করে লিয়াংজিকে নিয়ে রুমের ভিতরে চলে আসে। লিয়াংজি জিজ্ঞাসা করে এটা কি হলো। শ্যানজু বলে আমি তোমার মতন না, ড্রেসের মতন করে নিজের বয়ফ্রেন্ড চেঞ্জ করব। ওরা দুজনে যেন আমাদেরকে একসাথে দেখার পর ভুল না বুঝে নেয়, এই কারণে আমি তোমাকে নিয়ে ভিতরে এসেছি। শ্যানজুর কথাটি শোনার পর লিয়ানজি মনে মনে ভাবতে শুরু করে আমি আবার কবে ড্রেসের মতন করে গার্লফ্রেন্ড চেঞ্জ করেছি। আমি তো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ডেটই করিনি।
এরপরে জিকে তার ওই পার্টিতে দেখানো হয়। এখানে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু চ্যানের আসার নামই ছিল না। এই কারণে জিয়ার যে এক্স হাজবেন্ড তার নিউ গার্লফ্রেন্ড এখানে ওকে কথা শোনাচ্ছিল। তখনই চ্যান ভিতরে চলে আসে। চ্যানের এরকম হ্যান্ডসাম একটি লুক দেখার পর বাকি সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর ওদের দুজনেরই প্রশংসা করছিল। এতে করে জি অনেক খুশি। শায়ানজু হোটেলের বাহিরে এসেছিল। শায়ানজু যখন এখানে ছিল একটু পর লিয়ান জি আসে। আজ অনেক বেশি সাহস নিয়ে এখানে শায়ানজুকে নিজের মনের কথা বলে দেয়, আমি তোমাকে লাইক করি। আমি জানি না তুমি আমাকে নিয়ে কিরকম ভাবো, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের সাথে ডেট করিনি। আমি তোমাকে প্রথম ভালোবেসেছি। ওর কথাগুলো শোনার পর এখানে শায়ানজু অনেক খুশি হয়ে যায় আর নিজেও বলে আমিও তোমাকে লাইক করি। দুজনে একে অপরের মনের কথা জানতে পেরে অনেক হ্যাপি হয়েছিল। এরপরে লিয়ান যে এখানে শায়ানজুকে কিস করে। সিনটা এখানেই কাট হয়। অন্যদিকে জি আর চ্যানকে দেখানো হয় দুজনে আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। চ্যানও এখানে জিকে নিজের মনের কথা বলে, আমি তোমাকে লাইক করি। কিছুদিন ধরে না, অনেক দিন ধরে আমি তোমাকে লাইক করি। জি আর ওকে কোনো কিছু বলতেই দেয় না। এর আগে ও এখানে চ্যানকে একটি কিস করে। এরপরে চ্যানের ওপরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখানো হয় শানজুকে। শানজু আর লিয়ানজি দুজনে শানজুর রুমে ঘুমিয়েছিল। সকালে শানজু অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখনই বাইরে একটি মেয়ে আসে আর এই কারণে শানজু তাড়াতাড়ি করে লিয়ানজিকে নিজের আলমারির ভিতরে লুকিয়ে রাখে আর দরজাটি খুলে দেয়। মেয়েটি বলে, তুমি কি লিয়ানজিকে দেখেছো? আমি সকাল থেকে কোথাও তাকে দেখতে পারছি না। এতে বলে শানজু, আমি তো এখনই ঘুম থেকে উঠলাম আর রুম থেকেও বের হইনি, তাহলে আমি কি করে জানবো? ও চাচ্ছিল মেয়েটিকে এখান থেকে তাড়িয়ে দেবে, বাট মেয়েটি ওর রুমের ভিতরে চলে আসে, ওর সাথে কথা বলতে শুরু করে। এভাবে অনেকক্ষণ হয়ে যাচ্ছিল। এতে করে শানজু আর লিয়ানজি দুজনেই তো বিরক্ত হতে থাকে। শানজু অনেক চেষ্টা করে ওকে রুম থেকে বের করতে পারছিল না। তখন মেয়েটির কাছে একটি ফোন চলে আসে, তাই মেয়েটিকে এখান থেকে চলে যেতে হয়। এরপরে লিয়ানজি ওখান থেকে বের হয়ে আসে। পরে চ্যানকে দেখানো হয়। চ্যান তো আজ মহা খুশি রয়েছিল। জি জিজ্ঞাসা করে, তুমি আজ এত বেশি খুশি কেন? চ্যান ওকে বলে, আমরা দুজনে ডেট করতে শুরু করেছি। কথাটি শোনার পর জি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কখন হ্যাঁ বলেছি? চ্যান তখন ওকে রাতের কথাগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। জির তখন রাতের কথা কিছু কিছু মনে পড়ে যায়। তাই ও বলে, রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই এইটা করেছি, কিন্তু আমি তোমাকে বলিনি আমি তোমার সাথে ডেট করব। এই কথা শোনার পর বেচারা চ্যানের মনটা ভেঙে যায়। একটু পরেই জি আবার চ্যানের জন্য আলাদা একটি বাড়ির খোঁজ করতে থাকে। আসলে ও কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। এইবার ড্রাঙ্ক অবস্থায় শুধু কিস করেছে, না জানি পরের বার কি করে বসে। তাই চ্যানকে অন্য একটি বাড়িতে থাকতে বলবে। চ্যান বাসায় আসলে দেখতে পায় জি ওর সব জিনিসপত্রগুলো প্যাক করে দিয়েছে আর ওকে অন্য আরেকটি বাড়িতে শিফট হতে বলে। চ্যানও আর এখানে জিকে কোনো কিছুই বলে না, যেহেতু জি ওকে এখান থেকে যেতে বলছে। অন্যদিকে লিয়ান জিকে দেখানো হয়। এখানে শানজুকে অনেক সুন্দর একটি ড্রেস দেয় আর বলে, আজ একটি পার্টি রয়েছে, আমি চাই তুমি এই ড্রেসটি পরে ওখানে আসো। শানজু ওর কথায় রাজি হয়ে যায়। সন্ধ্যায় অনেক সুন্দরভাবে রেডি হয়ে পড়ে পার্টিতে যাওয়ার জন্য। তখন ইয়ান ফোন করে আর জানায়, আমার মমের শরীর অনেক খারাপ হয়েছে, তাই তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। শানজুকেও বাধ্য হয়ে তখন পার্টিতে না গিয়ে হসপিটালে যেতে হয়। লিয়ানজি পার্টিতে শানজুর আসার অনেক অপেক্ষা করে। এরপরে শানজুকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? শানজু ওকে সব কিছুই বলে আর সরিও বলে, আমি আজ পার্টিতে যেতে পারবো না। লিয়ানজি বলে ঠিক আছে, বাট ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে জিকে দেখানো হয় চ্যান চলে যাওয়াতে ওর বাড়িটা যেন ফাঁকা হয়ে গিয়েছে, কারণ চ্যান এখানে সবসময় জিকে হ্যাপিতে রাখার চেষ্টা করত। আর আমরা জিকে দেখার পর বুঝতে পারি জিও আসলে চ্যানকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু যেহেতু দুজনের ভিতরে বয়সের অনেক বেশি ডিফারেন্স রয়েছে, তাই বাধ্য হয়ে চ্যানকে রিজেক্ট করে দিয়েছে। শানজু আর লিয়ানজি তারা দুজনে এখন রিলেশনশিপে রয়েছে আর তাদের এই সময়টি অনেক বেশি ভালোভাবেই কাটছে। লিয়ানজি সবসময় শানজুর অনেক বেশি কেয়ার করত আর তারা যখন কাজের ফাঁকে সময় পেত একসাথে বাইরে ঘুরতে যেত। জি কোম্পানিতে ছিল। বাইরে আসার পর দেখতে পায় চ্যান কোম্পানির বাইরে পেন্টিং করছে। প্রথমে ওর কাছে ভালো লাগে, বাট যখন জানতে পারে এটা ও ফ্রিতে করে দিচ্ছে, এই কারণে চ্যানকে একটু বকা দেয়। এতে করে তোমার সময় নষ্ট হচ্ছে, তুমি এটা কেন করছো?
এরপর নিজের কার নিয়ে বেরিয়ে পড়ে আর যেন একটি সাইকেল নিয়ে ওকে ফলো করতে থাকে, যেন ওকে কিছু একটা বলতে চাচ্ছিল। কিন্তু এক পর্যায়ে সাইকেল থেকে পড়ে যাওয়ায় একটু ব্যথা পেয়ে যায়। তখন ওর কাছে জি আসে। জিকে দেখার পর চ্যান এখানে বলে, আমি এই সব কিছু তোমার কারণে করেছি। আমি চাই যেন আমি তোমার পারফেক্ট হতে পারি, তাহলে তুমি তো আমার সাথে রিলেশনশিপে আসবে, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর সবসময় তোমার খেয়াল রাখবো। জি ওর কথাগুলো শোনার পর সাথে সাথে এখানে চ্যানকে কিস করে দেয়। চ্যানও এতে মহা খুশি, এখন তারা দুজনে ডেট করতে শুরু করবে। পরের সিনে তিয়ান তিয়ান নামের একটি নতুন মেয়েকে দেখানো হয়। আসলে এই মেয়েটিকে ছোটবেলায় লিয়ানজি পছন্দ করত, আর মেয়েটিও লিয়ানজিকে পছন্দ করত, কিন্তু কোনো কারণের জন্য ও লিয়ানজিকে অ্যাকসেপ্ট করেনি। এত বছর পর ফিরে এসেছে আবার লিয়ানজির সাথে ব্রেকআপ করে নিতে। লিয়ানজি ওকে জানায়, এখন আর আমি তোমাকে একদমই লাইক করি না, আর আমার একটি কিউট গার্লফ্রেন্ডও রয়েছে। তিয়ান তিয়ান এরপরে চলে আসে শ্যানজুর সাথে দেখা করতে। ও শ্যানজুকে এখানে লিয়ানজি আর ওর অনেক ক্লোজ কিছু ছবি দেখায়, দেন দুজনের অনেক রোমান্টিক রোমান্টিক লাভ স্টোরি বলতে থাকে। ভেবেছিল এই সব কিছু শোনার পর আর দেখার পর শ্যানজু ব্রেকআপ করে নেবে, কিন্তু শ্যানজু তো এইসব দেখার পরে বলে, জানি না অতীতে তোমাদের দুজনের সম্পর্ক কি রকম ছিল, বাট এখন লিয়ানজি আমাকে আর আমি লিয়ানজিকে অনেক বেশি ভালোবাসি, তাই আমরা দুজনে কখনোই ব্রেকআপ করব না। অন্যদিকে চ্যান আর জিকে দেখানো হয় দুজনে বাসাতে রোম্যান্স করছিল, কিন্তু তখনই ভিতরে চলে আসে শ্যানজু, আর ওদের দুজনকে এরকম ভাবে দেখার পর নিজেও তো লজ্জা পেয়ে যায় আর ওরা দুজনেও লজ্জা পেয়ে যায়। শ্যানজু এই কারণে জির উপরে অনেক বেশি রেগে যায়, কারণ জি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথাটি ওর কাছ থেকে লুকিয়ে রেখেছে। দুজনে এখানে শ্যানজুকে মানানোর চেষ্টা করে। শ্যানজু বলে, এই বিষয়টি ভেবে দেখার জন্য আমার 2-1 দিন সময় তো লাগবেই। এরপরে তারা দুই বেস্টি চলে আসে একে অপরের সাথে কথা বলতে, বাট একে অপরের সাথে কোনো কথাই বলে না, কারণ এখনো শ্যানজু এখানে জির উপরে অনেকটাই রেগে রয়েছিল। তখন হঠাৎ করে একজন মহিলা আসে, দেখা যায় এখানে ঝগড়া করতে শুরু করেছে জির সাথে। আসলে মহিলাটি ভাবছিল যে ওনার হাজবেন্ড জিয়ের সাথে ডেট করছে, তাই এখানে জিকে মারতে এসেছে। এটা দেখার পর শ্যানজু ওই মহিলাটির সাথে ঝগড়া করে। এতে করে তাদের দুই ফ্রেন্ডের ভিতরে যত ঝামেলা ছিল সব কিছু মিটে যায়, তারা আবারও আগের মতন হয়ে যায়। একটু পরে এখানে চ্যান আর লিয়ানজি আসে। দুজনের এরকম অবস্থা দেখার পর ভাবে এরা দুজনে একে অপরের সাথে ফাইট করেছে, কিন্তু এরপরে ওদের কাছ থেকে সত্যিটা জানতে পারে যে ওরা কোনো ফাইট করেনি। এরপরে দেখানো হয় অনেক রাতে কোম্পানিতে লিয়ানজি কাজ করছিল, আর ওর সাথে এখানে তিয়ান ছিল। তিয়ান চান্স পেলে এখানে লিয়ানজিকে সিরিয়াস করার চেষ্টা করতো, কিন্তু লিয়ানজি ওকে সেরকম ভাবে পাত্তা দেয় না। তখন তিয়ান অসুস্থ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে, এই কারণে বাধ্য হয়ে ওকে চলে আসতে হয় তিয়ানের কাছে। তিয়ান এখানে বলছিল, আমাকে সাহায্য করো, তুমি আমার ড্রেসটা খুলে দিতে আমাকে সাহায্য করো। লিয়ানজিও নিজের কাঁপা কাঁপা হাতে ওর ড্রেস খুলে দিতে নিয়েছিল, কিন্তু তখনই ভিতরে চলে আসে শ্যানজু। এইটা দেখার পর অনেক বেশি রেগে যায় তিয়ান তিয়ানের ওপরে। ও তিয়ান তিয়ানের কাছে আসে আর এক টান দিয়ে তিয়ান তিয়ানের পুরো ড্রেসটাই ছিঁড়ে ফেলে। আর ও বলছিল, এখন কি ঠিক হয়ে গিয়েছে? আমি তো দেখছি তুমি সম্পূর্ণই ঠিক রয়েছো, শুধু এইটুকুতেই ভয় পেয়ে গিয়েছো। শ্যানজুকে এরকম জেলাস ফিল হতে দেখে এখানে মনে মনে অনেক খুশি হয়ে যায় লিয়ানজি। শ্যানজু বলে, আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকো। এই কিছুদিন পর লিয়ানজির বার্থডে চলে আসে, আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য শ্যানজু অনেক সুন্দরভাবে একটি জায়গায় ডেকোরেশন করে। একটু পরে ওখানে লিয়ানজিও চলে আসে। এত সুন্দর সিনটি দেখার পর প্রথমে খুশি হয়, কিন্তু এখানে মোমবাতি, কেক আর বার্থডে সং শোনার পর হঠাৎ করে ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, তাই ওখান থেকে বাসায় চলে আসে। শ্যানজু এতে হার্ড হয়েছিল, আর বাসায় আসার পর লিয়ানজি ওকে বলে, আমার যেই দিন 18তম বার্থডে ছিল ওই দিন আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর এই কারণে আমার মম অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল, তাই এরপর থেকে আর আমি কখনোই আমার বার্থডে সেলিব্রেশন করি না। এইটা শোনার পর বলে শ্যানজু, ঠিক আছে, এতে তোমারও কোনো ভুল নেই। এর কয়েকদিন পর শ্যানজু নিজের মম আর ড্যাডকে বলে লিয়ানজির কথা, যে এখন আমি ওর সাথে ডেট করছি আর আমি ওকে বিয়ে করব। কিন্তু এখানে মম আর ড্যাড তাদের দুজনের ভিতরে কেউই তো অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না লিয়ানজিকে, কারণ ড্যাড আর মম জানতে পেরেছে লিয়ানজির ড্যাডকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এই কারণে বলে, তুমি ব্রেকআপ করো। কথাগুলো শোনার পর শ্যানজু অনেকটাই রেগে এখান থেকে চলে যায়। ড্যাড শ্যানজুকে কোনো কিছু না বলে চলে আসে লিয়ানজির সাথে দেখা করতে, বাট এখানে তারা দুজনে একে অপরের সাথে কোনো কথাই বলে না, শুধু ড্রিঙ্ক করে যায়। অনেক বেশি ড্রাঙ্ক হয়ে বাইরে চলে আসে।
মমের কাছে ফোন চলে আসে, আপনার হাজবেন্ড মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে, এসে নিয়ে যান। মম চলে যায় আর একটু পরে আবার সঞ্জুর কাছেও ফোন চলে আসে লিয়ানজির। ওকে অ্যাড্রেস বলে দেয়, আমাকে এসে নিয়ে যাও। আর সঞ্জু ওখানে চলে যায়। দেখতে পাই ও তো এখানে ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে অনেক কিউট ব্যবহার করতে শুরু করেছে। আর ওর এরকম ব্যবহার সঞ্জুর কাছে অনেকটাই ভালো লাগে। পরের দিন পুরো ফ্যামিলি আবারও লিয়ানজির সাথে কথা বলে। এখানে লিয়ানজির ব্যবহার তাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এখানে লিয়ানজিকে জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। বাড়িতে আমরা চ্যান আর জি তাদেরকেও দেখতে পাই, কিন্তু এদের কথা এখন পর্যন্ত মম আর ড্যাড জানে না। দুজনে যখন লুকিয়ে রুমের বাইরে এসে রোম্যান্স করতে নিয়েছিল, তখন ড্যাডের কাছে ধরা পড়ে যায়। এই কারণে ড্যাড তো দুজনের উপরে অনেক রেগে যায়, আর এখানে চ্যানকে মারার জন্য উঠে পড়ে লাগে পুরো ফ্যামিলি। জি তখন সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরে দুজনের কথা এখানে বলা হয় মম আর ড্যাডকে। ড্যাড জিজ্ঞাসা করে, তুমি কি জি এই সম্পর্কে সিরিয়াস? এতে চ্যান বলে হ্যাঁ। সেম কথা যখন জিকে জিজ্ঞাসা করা হয়, জি তখন কোনো কিছুই বলে না। এই কারণে চ্যান জি এর উপরে রেগে যায়। পরের সিনে কোম্পানির একটি পার্টি দেখানো হয়, আর কোম্পানির কেউ কিন্তু এখনো জানে না শিয়ানজু আর লিয়ানজি তারা দুজনে ডেট করছে। তারা এটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ওখান থেকে দুজনে লুকিয়ে সাদে আসে আর একে অপরের সাথে অনেক ভালো একটি সময় কাটায়। তখন দূরে আমরা একজন ক্যামেরাম্যানকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে দুজনের কিছু ক্লোজ ছবি তুলে নেয়। আর আমরা এটাও জানতে পারি এই সব কিছু ইয়ান করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিন এই ছবিগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। সবাই এটা দেখার পর দুজনকে নিয়ে গসিপ করতে শুরু করে। শ্যানজু ও তো শুধুমাত্র লিয়ানজির সাথে টাইম পাস করছে। এতে করে তাদের দুজনেরই প্রবলেম হতে থাকে, আর লিয়ানজির কোম্পানিতেও একটু প্রবলেম হতে থাকে, বাট ও ম্যানেজ করে নেয়। কিছুদিন পরে সবকিছু ঠান্ডা হয়ে যায়, কেউ আর এদেরকে নিয়ে গসিপও করছিল না, আর এরা নিজেদের মতন ভাবে হ্যাপি সময় কাটাতে থাকে। অন্যদিকে চ্যান নিজের সব রাগ ভুলে গিয়ে আবারও চলে গিয়েছিল জির কাছে। তারা দুজনেও একসাথে অনেক ভালো সময় কাটায়, আর ফ্যামিলিও দুজনকে মেনে নিয়েছে। তার কিছুদিন পর লিয়ানজি একটি রিং দিয়ে রোমান্টিক ভাবে শ্যানজুকে প্রপোজ করে বিয়ে করার জন্য। শ্যানজুও খুশি খুশি ওকে ইয়েস বলে দেয়। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে। তাদের এই সুন্দর একটি সিনের সাথেই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটি লাইক দিও। চলে যাওয়ার আগে কমেন্ট করে বলতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।